ভারতের আগ্রাসন শেষ হচ্ছে না বাংলাদেশের দিকে। জোর করে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে ভারত। ফেলানির মতো না জানি কত বাংলাদেশি নাগরিককে মেরে ফেলেছে ওরা। এতদিনের বন্ধুত্ব দাবি করা ভারত আমাদের শুধু শোষণ এবং ভোগ করে গিয়েছে, কখনো বন্ধুত্ব প্রকাশ করেনি। 1971 সালে আমাদের যতটুকু সাহায্য করেছে ঠিক তার চেয়ে বেশি ক্ষতি করে গিয়েছে ভারত। অবাধ কাঁটাতারের বেড়া দেওয়া, বাংলাদেশ সীমান্ত জমি দখল করা, সীমান্ত নদীতে বাঁধ দেওয়া এবং সীমান্ত নদী থেকে পাম্প দিয়ে জল উঠিয়ে নেওয়ার মতো নিন্দনীয় অবৈধ কাজ করছে ভারত। আসলে ভারত আমাদের বন্ধু নয়, শেখ হাসিনা এবং তার বাবা শেখ মুজিবুর রহমানের বন্ধু হচ্ছে ভারত। 1971 সালে মুক্তিযুদ্ধে বিভিন্ন পক্ষের কাছে বিভিন্ন অর্থ বহন করে। বাংলাদেশের জনগণের কাছে এটা ছিল মাতৃভূমিকে পাকিস্তানি নিপীড়ন থেকে মুক্তি করার একটি বিজয়ের ইতিহাস, কিন্তু ভারতের জন্য এটা ছিল উপমহাদেশে আরেকটি অঞ্চলে প্রভাব বিস্তারের সুযোগ। 1971 সালে 16 ডিসেম্বর আত্মসমর্পণ অনুষ্ঠানের সময় উসমানী ঢাকায় ছিলেন না, তিনি ছিলেন সিলেটে। সিলেট থেকে হেলিকপ্টার করে ঢাকায় আসছিলেন উসমানী। মাঝপথে ওনার হেলিকপ্টার গুলিবিদ্ধ হয় এবং একটি মাঠে বিধ্বস্ত হয়। তবে সিলেট অঞ্চলে কারা উসমানীর হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালিয়েছিল তা স্পষ্ট নয়, কারণ দুদিন আগেই এই অঞ্চল মিত্রবাহিনীর নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। ঐতিহাসিক আত্মসমর্পণের দলিলে পাকিস্তান এবং ভারতীয় কমান্ডাররা স্বাক্ষর করেছিল, কিন্তু মুক্তিবাহিনীর কোনো প্রতিনিধিত্ব স্বাক্ষর ছিল না। যদি উসমানী সেখানে উপস্থিত থাকতেন এবং মুক্তিযোদ্ধাদের প্রতিনিধিত্ব করতেন, তবে এটা বাংলাদেশের একটি স্বাধীন পক্ষ হিসেবে উপস্থিতিকে তুলে ধরতে পারত এবং এটা একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের বিজয় প্রতীক হতে পারত। কিন্তু ভারত যেভাবে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেছিল পাকিস্তানিদের সাথে, যেন তাদের আর একটি প্রদেশ যুক্ত হচ্ছে ওদের সাথে। শুধু এখানে শেষ নয়, যুদ্ধকালীন ভারতের সাথে মুজিবনগর সরকারের 7 দফা গোপন চুক্তি করে সাপ্তাহিক পত্রিকা হক কথায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী লিখেছেন, অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ তৎকালীন প্রধানমন্ত্রীত্বের আমলে ঠক ভারত বাংলাদেশকে সুবিধা মতো ভাগে পেয়ে গোপন সাতখানা চুক্তিতে গোপনে স্বাক্ষর করে নিয়েছিল। সে চুক্তিগুলো ছিল: 1. যারা সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়েছিল শুধু তারাই প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োজিত থাকতে পারবে, বাকিদের চাকরিচ্যুত করা হবে এবং শেষ শূন্য পদ পূরণ করবে ভারতীয় প্রশাসনিক কর্মকর্তারা। 2. বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রয়োজনীয় সংখ্যক ভারতীয় সৈন্য বাংলাদেশে অবস্থান করবে, কতদিন থাকবে তার সময়সীমা নির্ধারণ করা হয় না। 1972 সালে নভেম্বর মাস থেকে আরম্ভ করে প্রতি বছর এই সম্পর্ক পুনরুক্ষণের জন্য দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। 3. বাংলাদেশের কোনো নিজস্ব সেনাবাহিনী থাকবে না। 4. অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য মুক্তিবাহিনী কেন্দ্রিক করে একটি প্যারামিলিশিয়া বাহিনী গঠন করা হবে। 5. যুদ্ধে অধিনায়কত্ব দেবেন ভারতীয় সেনাপ্রধান, মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক নন এবং যুদ্ধকালীন সময়ে মুক্তিবাহিনী ভারতীয় বাহিনীর অধিনায়কত্বে থাকবে। 6. দুই দেশের বাণিজ্য হবে খোলা বাজারে, ওপেন মার্কেট ভিত্তিক, তবে বাণিজ্য পরিমাণ হিসাব হবে বছর ওয়ারিং এবং যার যত পাওনা সেটা স্টার্লিং এ পরিশোধ করা হবে। 7. বিভিন্ন রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক প্রশ্নে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবে এবং ভারত যতদূর পারে ওই ব্যাপারে বাংলাদেশকে সহায়তা দেবে। আচ্ছা, আপনারা বলেন তো এইসব কাজ কি কোনো বন্ধুর সাথে করতে পারে? 1971 পরবর্তী ফারাক্কাবাদ সীমান্ত বাংলাদেশি হত্যা, চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে বিচ্ছিন্নবাদীদের ভারতীয় সাহায্য সহ বিভিন্ন বিষয় উল্লেখযোগ্য দ্রুত থাকলেও বাংলাদেশ ভারত সম্পর্ক সর্বাধিক দিয়ে গুরুত্বপূর্ণ কথাটা কি ঠিক? বাংলাদেশের বেশিরভাগ নদী ভারত থেকে উৎপত্তি, আর এই অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে ভারত বাংলাদেশের নদীতে বাঁধ দিচ্ছে বিভিন্ন অজুহাতে। আন্তঃসীমান্তীয় নদ নদী বাঁধ নির্মাণের জন্য আন্তর্জাতিক আইন থাকলেও ভারত বাংলাদেশের ক্ষেত্রে অধিকাংশ সময়ে এই আইন তোয়াক্কা করছে না। এর মধ্যে তারা ভারত আন্তঃসীমান্তীয় স্বীকৃত 54টি নদীর 36টির উপর 54টি বাঁধ, ব্যারেজ এবং ড্যাম তৈরি করেছে। ফলে এইসব বাঁধ বাটি অঞ্চলে পানি স্বাভাবিক যথাযথ প্রবাহ বিঘ্ন ঘটাচ্ছে, যার ফলে বাংলাদেশের মানুষ শুকনো মৌসুমে পানির অভাবে সেচ দিতে পারছে না খেতে এবং বড় মৌসুমে জোয়ারের পানিতে বন্যায় ভেসে ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকা। ফেনী নদী থেকে 36টি পাম্প দিয়ে 72 কিউসেক পানি তুলে নিচ্ছে ভারত। আপনার কি মনে হয় শুধু এটা ফারাক্কাবাদ? গত 5 দশকে এটি গঙ্গা অববাহিকার ব্যাপক পরিবর্তন ঘটিয়ে চলেছে। সোজা কথায় এটি আজ বাংলাদেশের অস্তিত্বের হুমকির মুখে ফেলে দিয়েছে। পদ্মার বর্তমানে শুকনো মৌসুমে পানি প্রবাহ প্রায় শূন্যের কোঠায়। এর বিরূপ প্রবাহ দেশের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে পানি সংকট দেখা দিয়েছে। প্রকাশিত বিভিন্ন তথ্য অনুযায়ী এই বাঁধের প্রবাহ দেশের মানচিত্র থেকে প্রায় 49টিরও বেশি নদ নদী ইতিমধ্যে হারিয়ে গেছে এবং আরো প্রায় 100টি ছোট বড় নদী
একই পরিণতির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। জোয়ারের সময় সমুদ্র নোনা পানি দেশের অভ্যন্তরের ভাগে প্রবেশ করলে নদীর পানি ঠেলে সেই নোনা পানি সমুদ্রে ফেরত পাঠায়। কিন্তু ফারাক্কার কারণে নদীর পানি প্রবাহ কমে যাওয়ায় লবণাক্ততা ছড়িয়ে পড়ছে সমস্ত পদ্মা অববাহিকায়। এই লবণাক্ততার ফলে দেশের বিরাট অংশের ক্ষেত খামার, শিল্প কারখানা আজ মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়েছে। মৎস্য ও পশু সম্পদ বিলুপ্ত হবার পথে। পদ্মার উপর নির্ভরশীল বিভিন্ন পেশার লক্ষ লক্ষ মানুষ আজ জীবিকা হারা। আর তিস্তা ওই একই কাহিনী। 2014 অনুযায়ী বাংলাদেশ সরকারের ভেতরে বাহিরে 30,000 র এর এজেন্ট তৎপর। মন্ত্রী, এমপি, আমলা, রাজনীতিবিদ, শিল্পপতি, ব্যবসায়িক, বুদ্ধিজীবী, লেখক, কবি, সাংবাদিক, সাহিত্যিক, শিল্পপতি, প্রকাশক, অফিসার, কর্মচারী পর্যায়ে লোকজন শুধু নয়, ছাত্র, শ্রমিক, কেরানি, পিউন, রিস্কাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, ট্যাক্সি ড্রাইভার, ট্রাভেল এজেন্ট, C&F এজেন্ট, নাবিক, বৈমানিক, আইনজীবী সহ বিভিন্ন স্তরে বাংলাদেশের 1 লক্ষ র এর কর্মী ইনফরমার সক্রিয় আছে বলে জানা যায়।